কমে আসছিল, দু একদিন কিছুটা বেড়েছে। আমরা এটাকে কি বলে দমন করব এবং যারা তার সাথে জড়িত ব্যবস্থা নেব। যদি এটা বুঝতে পারতাম যে সরকার অন্ততপক্ষে এই পজিশনটা নিচ্ছে, আমি আবার রিপিট করি যে আমরা যারা জড়িত ব্যবস্থা নেব এবং ঘটনাগুলো উনি যেগুলো উল্লেখ করলেন ব্যবস্থা নেব, এইটা যদি সরকারের পজিশন হতো তাহলে এই ধরনের মব থাকার কোনো কারণ নাই, সরকার যদি এটা মনে করে। কিন্তু একেবারেই ঠিক যে মুহূর্তে আপনার সাথে আলোচনা করছে আজকের দিনের অন্যান্য ঘটনাবলী আপনি দুই একটা উল্লেখ করলেন, সেটা দিয়ে তো বরঞ্চ এটা দিব্য চোখে দেখছি যে অনেক দিন আগে যেটা ঘটে নাই, সরকার এবং সরকারের যারা লোকজন হিসাবে পরিচিত তারা তো সবাই এ ধরনের মবের পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন বলে মনে হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়েও বলবো একটু পরে। সেটা ঘোষণা করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ঘোষণার মধ্য দিয়ে তারা এই মব নামে এখন যা চলছে এইগুলোকে অব্যাহত রেখে নতুন কিছু অ্যাচিভ করতে চায় কিনা। নিঃসন্দেহে সেটা তো ভালো কোনো খবর হবে না। সেটা আমি প্রথমে আসি যে দেখেন, যে আমি বললাম যে সরকারের দিক থেকে আপনি যেটা ইতিমধ্যে বললেন প্রেশার গ্রুপের কথা, আমরা দেখলাম যে এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এই কথাটা বললেন। আমরা এটা দেখলাম সম্ভবত আরেকজন সচিব তিনি এই ধরনের মবকেই জাস্টিফাইড করার কথা বললেন। আর যেটা বললেন একজন উপদেষ্টা, তিনি অতীতের সেই মুক্তিযুদ্ধের সময়ের কথাটা বলে বিহারি বাঙালির আক্রমণ থেকে শুরু করে আরও কথাগুলোকে বলেই যতীতে এইগুলো ছিল, শাহবাগ সহ আপনি কথাগুলো বলেছেন। তার আপনার বলা না, এটা তো ওনারা আসছেন ফেসবুক মিডিয়াতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি একের পরে এই যে একের পর এক যে অনেকগুলো কথা বলেছে, ঠিক এই ধরনের কথা অতীতে এইবারের মব শুরু হওয়ার পরে এই ধরনের কথাবার্তা এইভাবে একের পর এক শুনেছে বলে আমার মনে পড়ে না। তাহলে সরকারের পক্ষ থেকে এগুলো তো একটা লিগালাইজ ঘটনা বলেই মনে হচ্ছে। এমনকি দেখলাম আজকে একজন বলছে 17 বছরের যে পুঞ্জীভূত খুব তারই বহিঃপ্রকাশ, এগুলো সম্ভবত আরেকজন প্রেসের জায়গা বলেছেন সরকারের। তার মানে সরকারের পক্ষ থেকে এইটা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা এবং এই কথা খুবই সাংঘর্ষিক, এটাকে অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। এখন যদি এই যে পরে যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে এটা কেন করতে চায়, দেখুন বেশ কিছুদিন আগে নিশ্চয়ই মনে আছে আমাদের সবার যে এই নতুন যে এই সময় তো অনেকগুলো সংগঠন হয়েছে, তার মধ্যে আপনার ওই যে এনসিপি, তারা কিছু লোক যমুনা অভিমুখে গেল এবং এখানে তখন 144 ধারা জারি। এটা অন কাইন্ড অফ, আমি তো দেখি যেটা তো আন্দোলন বলা যায় না, যেভাবে তারা গেছে এবং যেভাবে কথাবার্তা বলছে, তা সেটাও তো বরঞ্চ আপনি বললে এইটাকেই অন কাইন্ড অফ নিয়মিত রাজনীতির ধারার বাইরে আপনাকে বলতে হবে। আমি মব বলবো কি বলবো না সেটা আমি তর্ক করতে যাচ্ছি না, কিন্তু বলছি যে তখনই দেখা গেল যে গভর্নমেন্ট কতগুলো জিনিস অ্যাচিভ করে ফেললো, মানে তার সিদ্ধান্ত এটা মেক করলো। আপনি পটিয়ার ঘটনা দেখেন, যে মবের মধ্য দিয়ে যেভাবে একজনকে ধরে নিয়ে গেল, তারপরে পুলিশ যখন রাখলো না তখন ওই পুলিশ ওইখানকার ওসিকে বাধ্য করতে হবে সরিয়ে দিতে, সরিয়ে দেওয়া হলো। থানা যারা পুড়িয়ে ফেলবে তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানা নেই। তার মানে আপনি তো এক একটা ঘটনা এগুলো প্রশ্রয় দিয়ে করছেন। তার মধ্য দিয়ে আমি দেখতে পাই যে অন্ততপক্ষে সারা দেশে একটা আগে ছিল যেটা ভয়, কোড অ্যান্ড কোড ভয়ের যেটা রাজত্ব ছিল, এখন মব নামক, আগে তো ভয় তাও একটু বোঝা যেত যে যখন যে কোনো ঘটনা করতে পারে, আপনাকে একটা অটো ভয়ের মধ্যে রাখছে। এখানে সরকারের তরফ থেকে একটা সময় যুক্তি দেওয়া হতো যে পুলিশ বাহিনী আসলে যথেষ্ট পুনর্গঠন করা সম্ভব হয়নি দেখে আসলে তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেটা এই মুহূর্তে 1 বছর প্রায় পেরিয়ে গেল, সরকার গঠনের কতটুকু যৌক্তিক এই দাবিগুলো? না, আমি ওই কথা যখন প্রথমে বলেছে তখন এটা যৌক্তিক ছিল না, কারণ পুলিশ এত বড় ঘটনার পরে যেভাবে পুনর্গঠনের কাজ ছিল এটা আমাদের নয়। পুলিশ বিশেষজ্ঞরাই যারা আছেন তারা বলেন যে সরকার যথাযথ ভূমিকা নেয়নি, সেটা আপনি এক্সপার্টদের নিয়ে আলোচনা করেন। কিন্তু তখনও যে সংকট ছিল তার মধ্যে আপনি বম দিয়ে দমন করার তো কোনো দরকার ছিল না, বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক ঐক্যমত্যের মধ্যে যে গঠিত হয়েছে, তখন যদি রাজনৈতিক দলগুলো এবং এই আন্দোলনকারী অন্যান্য শক্তিকে আস্থায় নিয়ে আপনি একটা অন্ততপক্ষে নিয়মতান্ত্রিক ধারায় যাওয়ার কাজটা করতো, বা এলাকা এলাকা আমরা অন্য ধরনের কি বলবো যে সংগঠিত শক্তিও গড়ে তুলতে পারতাম,
এই ধরনের সংকট নিরসনে। সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়তো আমার ধারণা সেই পরামর্শ দিয়ে কাজটা করতে পারত, কিন্তু না করে তারা ছেড়ে দিয়েছে এই ধরনের একটা কি বলে অপশক্তির হাতে। এবং এখন তো আমি দেখতে পাচ্ছি সরকারের নিজেই এটা নারিশ করার কাজটা তারা করছে। সরকার বলতে আমি মিন করছি, একটু আগে নামটাম বললাম, কিন্তু আপনি দেখবেন আরো কোনো অনেকের কাছে একটি নির্দিষ্ট শক্তি গঠন করছে নাকি এটা আসলে যেই যে এলাকায় পারছে হ্যাঁ নিজেদের মতো করে করছে? হচ্ছে তাই, কিন্তু যে যে এলাকায় যে করতে সাহস পাচ্ছে কিসের ভিত্তিতে? আপনি এটা ডমিনো ইফেক্টের মতো আর কি। যখন কেউ দেখছে যে এইটাকে একটা কি বলবো এক ধরনের হালাল করার কাজটা করছে, যে এটা খুব মানে এক ধরনের নিন্দিত কাজ এবং করলে জিরো টলারেন্স, ছাড়ছি না, তখন কিন্তু আপনি দেখতেন ওই যে এলাকায় যার যার করার কাজটা করছে সে কিন্তু করতো না। হ্যাঁ নিঃসন্দেহে, আমি তো খালি যে সরকারের বিষয়টা তা না, এখন নানা ধরনের গ্রুপ এই ধরনের যখন এই ধরনের যদি বলেন আইনের শাসন থাকে না বা নিয়ম নীতি থাকে না, তখন কিন্তু একেবারে রুট লেভেলে আপনি হয়তো বিচ্ছিন্ন কোনো অংশই সে তার স্বার্থ রক্ষার্থেই কাজ করে। তো ওই যে বললাম ডমিনো এফেক্টের মতো, এখন ডমিনো এফেক্টের মতো এটা ছড়িয়ে পড়েছে। এবং আমি জানি না যে এই যে রংপুরে দেখলাম, এইসব দলের নাম আমি উচ্চারণ করতে চাই না, পাটগ্রামের ঘটনাকে ধরে যে কথা বলার সে সুযোগ পেল, এই যে অবস্থা তাতে কি করে একটা নির্বাচনী পরিবেশ থাকে, এই ধরনের কথা বলার, আমি বলছি যে এই ধরনের ঘটনা অনেককে নির্বাচন বিলম্বিত করা সহ এই যে একটা অস্থিতিশীল পরিবেশ থাকছে বা কাউকে কাউকে জিয়ে রাখার জন্যও কিন্তু কতকগুলো ভূমিকা রাখছে বলে এটা দেখা যাচ্ছে। যা প্রকৃতপক্ষে এই যে আমরা যে মাসে আলোচনা করছি জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস, আমাদের এই সময় অন্যতম আলোচনা বিষয় হওয়া দরকার যে কিভাবে গণতন্ত্রের পথে যাত্রা করব। এবং আরেকটা যেটা ছিল কোটা বিরোধী মানে বৈষম্যহীনতা, সেই আলোচনা তো কখনো ঢুকতে পারলাম না, এখনও এটা পারা গেল না, আমরা কিন্তু ওই আলোচনার মধ্যে বন্দী হয়ে আছি।